আনোয়ার সিমেন্ট নিউজ আওয়ার এক্সট্রা। আজ সকাল থেকেই যারা ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়াতে চোখ বুলিয়েছেন তারা সকলেই নানা রকমের স্ট্যাটাস, কিন্তু সেই স্ট্যাটাসের লাইনগুলো প্রায় একই রকম। কোনো একটি গানের লাইন অথবা অন্য আরেকটি গানের অন্তরা থেকে নেওয়া। কেউ সাহস করে লিখতে পারেননি বিদায় বুলবুল। বলছি আমাদের সঙ্গীত জগতের কিংবদন্তির কথা, যিনি আমাদেরকে ছেড়ে গেছেন। খুব ক্লিশে কথা আমরা কেউ বলি না আজকে সারাদিন। তিনি বেঁচে থাকবেন গানে, সঙ্গীত জগতে, তিনি বেঁচে থাকবেনই। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এই আয়োজনটি রেখেছি। যারা এসেছেন তাদের প্রিয় মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল সম্পর্কে কথা বলবার জন্যে একটু স্মৃতিচারণে পরিচয় করিয়ে দিচ্ছি। শিল্পী মনির খান আছেন আমাদের সঙ্গে, আছেন শিল্পী সামিনা চৌধুরী এবং শিল্পী সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সঙ্গে। আমরা জানি আহমেদ ইমতিয়াজ বুলবুল সঙ্গীত জন, সঙ্গীত কিংবদন্তি। তার আগে তার পদবী বা তার বিশেষণ আমরা যখন বলি বীর মুক্তিযোদ্ধা বলি। এই মুক্তিযোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা। একটি ছবি একটু দেখাতে চাই, আমার সহকর্মীরা যদি একটু দেখান। ফেসবুক স্ট্যাটাস তার, খুব বেশি দিন আগে নয়, ডিসেম্বরের 24। এটি তার ফেসবুক স্ট্যাটাস নয়, আমরা সংগ্রহ করেছি এই ছবিটি। তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, বন্ধু 1971-কে ভোট দিয়ে বিজয়ী করিস, তোর বন্ধু। সব বন্ধুদের বলেছে, বাংলাদেশের বন্ধুদের বলেছেন। আরও একটি ছবি দেখাতে চাই, খুব বিরল একটি ছবি। আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি মধুর ক্যান্টিনের সামনে তার প্রিয় অস্ত্রটি নিয়ে সেই সময় উল্লাস করছেন। আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুলের এই চেহারাটি, সেটা এই প্রজন্মের যারা গান করেন তাকে গুরু মানেন, তাকে স্যার বলেন, তাকে তার এই চেহারাটি খুব একটা বই ঘেটে, ইতিহাস ঘেটেও খুব একটা পাননি বা দেখেননি। যাই হোক, আমরা বিদায় বুলবুল বলতে চাই না, কি বলবো জানি না। মনির খান। আসলে বলার কোনো ভাষা নেই। এমন একটি মানুষ এত তাড়াতাড়ি বিদায় নিবে, এই বিদায় শব্দটি আমাদের কাছে এত কষ্টের, এত বেদনার। সারাদিন অনেক ফোন এসছে, অনেকে জানতে চেয়েছেন, কিন্তু কোনো ফোনই অন্য দিন যেমনভাবে ধরে কথা বলি সেভাবে আজ কথা বলতে পারিনি। কারণ বুলবুল ভাই এবং আমি, বুলবুল ভাই এবং বাংলাদেশের অনেক শিল্পী, সুরকার, গীতিকার অনেকের সাথেই খুব সখ্যতা ছিল। আমি খুব কাছ থেকেই মানুষটিকে দেখেছি। আমার আটানার জীবন, আবার কেন পিছু ডাকো অ্যালবামটি করার সময় আমি তার সাথে ছায়ার মতো 4 থেকে 5টি বছর একসাথে কাজ করেছি। প্রতিটি সন্ধ্যায় দুজন একসাথে একই জায়গায় বসে তার বাসাতে, তিনি যে বিছানায় বসে গান করতেন সেই বিছানার একটি কোণায় আমার জায়গা ছিল। কখনো হারমোনিয়াম, কখনো গিটার ধরে, কখনো নিজে নিজে আঙুল গুনে, কখনো হারমোনিয়াম ধরে কর্ড লেখালেখি, কত রকমের সৃষ্টির তার চেষ্টা ছিল, সেগুলো আমি নিজের চোখে কাছ থেকে দেখেছি। মানতে ভীষণ কষ্ট, এবং আমি একেবারেই মানতে পারছি না যে মানুষটি এভাবে চলে যেতে পারে। তারপরেও মুরব্বীদের মুখে শুনেছি, বাস্তবতার আলোকে যা দেখেছি বুঝতে পেরেছি, সৃষ্টি যার আছে ধ্বংস তার হয়। জন্মিলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। আজকে সে চলে গেছে পরপারে। তার যে সৃষ্টি, তার যে কর্ম, সেটির মধ্যেই সে বেঁচে থাকবে। কারণ আমি পরিষ্কার করে একটি বিষয় জানি, যে মানুষ কখনো তার বয়স দিয়ে বেঁচে থাকে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। তার যে কর্ম, তার যে সৃষ্টি, এই বাংলাদেশ, বাংলাদেশের মাটি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল, কোনোটিকেই আলাদা করা সম্ভব নয়।
আজকে সারাদিন আমরা ফেসবুকে যেটি দেখেছি, একটি লাইন, একটি গান, ওটি যথেষ্ট, সবকটি জানালা খুলে খুলে দাও দাও না। না। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং তার পরপরই যেই সুরটি, যেই লাইনটি সবাইকে আলোড়িত করে। আমরা জানি যে বাংলাদেশ টেলিভিশনের খবরের যে টিউন, জি জি জি। সেই টিউনটিও এই গানটি। সুতরাং আজকে একেবারে সোশ্যাল মিডিয়াতে ওই একটি লাইনের মধ্যে প্রিয় বুলবুল ভাইয়ের মুখটি, প্রিয় মুক্তিযোদ্ধার মুক্তি। আমরা একটু মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের কাছে যেতে চাই। তার সঙ্গেই ছিলেন সহযোদ্ধা। আমরা এই মানুষটিকেও একটু অন্যভাবে পরিচয় করিয়ে দিতে চাই। মুক্তিযোদ্ধা বীর বিক্রম মোফাজ্জল চৌধুরী মায়া, তিনিও কিন্তু গানের মানুষ একজন, খুব দারুণ সেতার বাজান। তার এই পরিচয় আমরা অনেকেই জানি না। এই গানের মানুষটি যখন আরেকটা ছোট্ট ভাই গানের মানুষকে পেয়েছিলেন সেই সময় 2 নম্বর সেক্টরে, তখনকার সেই মুক্তিযোদ্ধা, সেই গানের যোদ্ধাকে কি একটু মনে করবেন কিনা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া? আমি প্রথমেই এটিএন নিউজ টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে একজন বীর মুক্তিযোদ্ধা, শুধু ইমতিয়াজ বুলবুলকে আমি বলবো না, তার গোটা পরিবারই একজন মুক্তিযোদ্ধা পরিবার। এই বাড়িটা ছিল আজিমপুরের কলোনিতে। বাবা সরকারি চাকরি করতেন, ওর বড় ভাই ইমতিয়াজ টুটুল মুক্তিযোদ্ধা আমার সাথে আগরতলায় মেলা ঘরে একসাথে ট্রেনিং নেওয়া, কয়েকবার ঢাকায় এসে আমরা অপারেশন করেছি। তো অপারেশন করতে গেলে কতগুলি জায়গায় বেছে নিতে হয় নিরাপদ, যেই জায়গায় বসে প্ল্যানিং করতে হয়, আলোচনা করে সঠিক জায়গায় যেন হিট করতে পারি। আমি হিট করে যেন হিট অ্যান্ড রান ফিরে আসতে পারি। রেকি করতে গেলে সেই জায়গাগুলিতে বেছে নিতে হয়। এর ভিতরে কয়েকটি বাড়ির মধ্যে কিন্তু টুটুলের বাড়িটা ছিল আমাদের অন্যতম, আজিমপুর কলোনির ভিতরে। কেন সরকারি এটি কলোনি, এখানে সাধারণত আপনার কারো চোখে যেখানে গেরিলারা মুক্তিযোদ্ধারা বসে প্ল্যানিং করা বা যুদ্ধ অপারেশনে যাওয়াটা, এই ধরনের তাদের সন্দেহটা খুব কম থাকাটাই স্বাভাবিক। আমরা সেই সুযোগটি নিয়েছিলাম টুটুলের বাড়িতে। টুটুলের মার প্রতি গভীর শ্রদ্ধার, বাবার প্রতি। ইমতিয়াজ বুলবুল তখন বয়সও ছোট, স্কুল গোয়িং, আমরা কলেজে পড়ি। ওর বাসায় আমরা গিয়ে ঠিক 11টা সাড়ে 11টা যেতাম। তখন রোদ্দুর, তখন এই টাইমটা বেছে নেওয়ার জন্য তো মানুষ তখন খুব থাকে, কাজে ব্যস্ত থাকে। এই সময় আমরা ওর বাড়ি থেকে ঢুকতাম। দুপুরে ওর বাড়িতে কলোনির ছোট ঘর, নিচে এই অল্প এইটু জায়গার মধ্যে ড্রয়িং রুম, তারপরে 2টা রুম, এদিকে ওর মা বাবা থাকে। এই পাশের রুমে টুটুল এবং ওর 2 ভাই এই একই ঘরে থাকে। খুব গাদা গাদা অবস্থা থাকা। সেখানেও আমাদের ওর মা পাক করতো, ও আইসা আমাদের ছোটো ভাই হিসেবে পাক খাওয়া আমাদের সার্ভ করতেন। এইটা দিতেন, ওইটা দিয়ে পানি আনে, এই কর ওই কর, এইটা। এবং কান পেতে শুনতেন আমরা কি বলি, কি শুনি, কি করতে চাই। তো একদিন হঠাৎ করে বলে যে আমারই কিছু একটু কাজ দেন না মায়া ভাই। কারণ আমি ওই বাড়িতে 4টা লোক খুব বেশি যেতাম। আমি, আমার বন্ধু ধর্মদেশী বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আনু এবং বীর প্রতীক হাবিবুল আলম, এই 4 জন টুটুলের বাড়িতে বেশি গিয়ে বসতাম। আমরা সেখান থেকেই পরবর্তীতে কোন অপারেশনটা করব সেখানে আমরা আলোচনা করতাম। আর্মস অ্যাম্বুলেন্সের বাড়িতে রাখতাম, এখানে থাকতো। 2টা অপারেশনের কথা অবশ্যই আমাকে বলতে হয় টুটুল সন্ধ্যে বলতে গেলে। কেন ওর কিন্তু জীবনের 2টা পার্ট। একটা হলো মুক্তিযুদ্ধে তার এই অসীম সাহস এবং কাজ করার স্পৃহা, আরেকটা হলো সঙ্গীত জগতে ফিরে আসা। সেই সময় তখন ম্যাট্রিক পরীক্ষাটা হয়। আপনি তখন জানেন আমাদের একটা ওইখান থেকে নির্দেশ আসে যে কোনো মতেই যেন ম্যাট্রিক পরীক্ষাটা না দিতে পারে তার একটা ব্যবস্থা করা। সেই আলোকে আমরা আজিমপুর গার্লস স্কুলটা বাড়ির কাছাকাছি, আমরা সেই স্কুলে গিয়ে আমরা পরীক্ষা হলে বোম মারার জন্য, গ্রেনেড মারার জন্য আমরা স্থির করি। তো যেহেতু টুটুল বয়স কম,
স্কুল গোয়িং ছেলে, বুলবুল কি সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমাদের ইমতিয়াজ বুলবুল, বুলবুল ভাইয়ের কথা বলছেন আপনি। কাজ কর কি তুই একেবারে স্কুল গোয়িং। জি, পরে একটা বড় গুণ ছিল কাজেই আমি যখন আপনি বলছিলেন, আমি তখন দুইটা জিনিস বাজাতাম, সেতার এবং ওর হাওয়াইন গিটার। ও বাজাতো কিন্তু স্প্যানিশ গিটার। ওর বাসায় গেলে আমার বলতো, দাদা ভাই আমার একটু কর্ডটা শিখান। ওর মেধা খুব প্রকট ছিল। আমি তখন, আমি তো হাওয়াইন বাজাই, তুমি স্প্যানিশ বাজাও, হাওয়াইনের কর্ড কীভাবে তুমি স্প্যানিশে নিয়ে যাবা। আর তখন কিন্তু হাওয়াইন গিটার খুব বেশি প্রচল ছিল। এবার পান্না ভাই, ওস্তাদ বোরহানুদ্দিন আহমেদ, তারা খুব তখন খুব জনপ্রিয় গিটার বাদক। তখন এদের আমরা তখন একসঙ্গে গান বাজনা করতাম গিটারে। আমি যখন তুলে দিতাম এই রবীন্দ্রসঙ্গীত আমাদের, এগিয়ে সে কাটাকাটকে তুলে নিত গিটারে। তা আমরা যখন দেখলাম যে 1 মাসে যে গানটা আমরা আয়ত্ত করতে পারি না, ও 2 দিন মিলে দেখি সেটা করে হাতে নিয়ে নিয়েছে। মানে এইরকম মাথা পরিষ্কার ছিল গান বাজনার উপরে। বলতো তুমি কাম করে আজিমপুরে যে পরীক্ষাটা হবে, হলটা ঘুরে দেখে আসো, যে কোন দিক দিয়ে মেয়েরা ঢুকে, কোন দিক দিয়ে বের হয়, কোন দিক দিয়ে শিক্ষকেরা বসে, ওই সামনে কোনো ইয়া আছে কিনা, তোমার গার্ড আছে কিনা। ও 2 দিন পর পরীক্ষা দেখে আসলো। যাই বললো টুটুল, আমি আনু বসা, দাদা এইটা ওরা ওইরকম কোনো গার্ড নেই, ওই মেয়েরা একসঙ্গে দল বেঁধে ঢুকে। তখন তো এত কিছু ছিল না, এখনকার যত রকম নিয়মকানুন। তখন তো একটা ওই আপনার এই যে পেন্সিল টেন্সিল রাখতো, একটা ছোট্ট একটা ইয়া থাকতো, আপনার একটা বাক্স মতো থাকতো, আর 2টা কলম নিয়ে চলে যেত, পরীক্ষা দিতে চলে যেত। এটা ঠিক আছে। ও রেখিটা আমাদের খুব কাজে লাগলো। ও বলা আসার পর, জানি আসার পরে আমরা ঢুকবো। আমরা অপারেশনটা টুটুল ওর বড় ভাই টুটুল এবং আনুকে দায়িত্ব দিলাম, এই যে অপারেশনটা তোমরা যেহেতু আজিমপুরের রাস্তাঘাট সব চিনো, তোমরা এই অপারেশনটা করে চলে আসবা। এবং খুব সঠিকভাবে ম্যাট্রিক জন্য ইংরেজি পরীক্ষাটা হয় সেকেন্ড ডে। প্রথম দিন বলতে খুব সময় বাংলা পরীক্ষা ছিল। তখন তো একদিন 2টা সাবজেক্ট পরীক্ষা হইতে হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। পরের দিন ইংরেজি পরীক্ষা। আমি ইংরেজি পরীক্ষাটি টাফ থাকে, ওই দিনই হিটটা করতে হবে। ওরা গিয়া 4টা গ্রেনেড এখানে থ্রো করে দিল টুটুলারি। ওরা গিয়ে পরীক্ষা হয়ে পড়ে গেলো। আমরা বলা তো ক্যাজুয়ালিটির জন্য, যেহেতু বাঙালি ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে, মেয়েদের আমরা কোনো ক্যাজুয়ালিটি করবো না, কিন্তু ভয় ভিতরে দেখাবো যেন কেউ পরীক্ষা হলে আর না আসে। এবং এরকম অত্যন্ত সুচারুভাবে এই ইমতিয়াজ বুলবুলের আপনার রেকি এবং বড় ভাই টুটুল এবং আমাদের নেতৃত্বে অপারেশনটা হয়। এই একটা কাজও করে। আরেকটা আজিমপুরে একটা আপনার পেট্রোল পাম্প ছিল, দেখবেন নিউ মার্কেটের কোনার ভিতরে, এটা কোনা এখন আছে বোধ হয়। এই পেট্রোল পাম্পটা উড়ে আমরা অ্যাটাক করবো, সেইটা তো ইয়া করার জন্য। এইটাও বলো তুমি একটু ঘুরে গেলে দেখে আসো তো, গাড়ি কখন কম থাকে, গাড়ি কখন বেশি থাকে, কোন সময় মানে মানুষ যাতায়াতটা কম থাকে, দেখে আসছে। ও ঠিক গিয়ে দুপুরবেলা ঘুরে গিয়ে দেখে এসে ওইটা বললো, দাদা এইভাবে অবস্থা আছে, আমার এই টাইমে যদি আপনার কিছু করতে চান, এই টাইমটা আমাদের জন্য আপনাদের জন্য খুব ওয়াইজ হবে এবং করতে পারবেন। আমরা ঠিক ওই ধৈর্যেই আমরা সেই অপারেশনটা সাকসেসফুল করি। কিন্তু ওর এটার সাথে এই যে বললেন যে গান বাজনাগুলো, ওটা অত্যন্ত একটা ভালো মন ছিল গান শেখা এবং আয়ত্ত করা। অল্প সময়ের মধ্যে সে গান, যে কোনো গান তুলে ফেলতে পারতো। গলার স্বরও ভালো ছিল, মানে দরাজ গলা ছিল। এগিনি কিন্তু অ্যাট এ টাইম গাজী দস্তগীরের বাড়ি, সব বাড়ি কিন্তু ওই রাতে 12টাতে ভোর 4টা পর্যন্ত 5টা পর্যন্ত এই বাড়িগুলি রেড করে। এর ভিতরে কিন্তু টুটুলের বাড়িটাও, এই যে ইমতিয়াজ বুলবুল বাড়িতে রেড হয়। এবং সেই বাড়িতে ওই রাত্রেই এই ইমতিয়াজ বুলবুল এবং ওর বাবা এই 2জনকে ধরে নিয়ে যায়। এবং ধরে নিয়ে যাওয়ার পরে যে ওদের বাপ আমার ছেলে মানে টুটুল কোথায়, মায়া কোথায়, এদের ধরার জন্য কোথায় আসি, কোথায় গেলে ধরতে পারবো, এই যে ওদের উপর যে অত্যাচার, এটা অকল্পনীয়। এই এত আর্মিদের টর্চার সহ্য করছে, কিন্তু এই টুটুলের আপনার এই যে ইমতিয়াজ বুলবুলের মুখ থেকে একটি কথা কিন্তু বের করতে পারেনি। জি, মোফাজ্জল চৌধুরী পায়া, আমরা শুনবো আপনার কাছে। আমরা জানি উনি 2বার
ফায়ারিং স্কোয়াডে তাকে দাঁড় করানো হয়েছিল, দুইবার সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, ব্রাহ্মণবাড়িয়াতে একবার, আরও একবার ঢাকায়। সেগুলো তিনি তার বিভিন্ন সময়ে ইন্টারভিউতে বলে গেছেন, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। অভিমানী এই মানুষটা। আজকে সামিনা চৌধুরী অনুষ্ঠান শুরুর আগে একটু ইমোশনাল হয়ে গেছিলেন যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কবরের জায়গাটাও আমার দেখতে যেতে হবে। সামিনা চৌধুরী, অনেক স্মৃতি, অনেক কিছু। আজকে এলোমেলো, আপনারা আমি জানি, কোথা থেকে বলবেন, কি শুরু করবেন, কিছুই হয়তো ঠিক নেই। তারপরে বুলবুল ভাই, সামিনা চৌধুরী। আসলে কি বলবো বুঝতে পারছি না, মানে এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে বুলবুল ভাই আসলে নাই। তো আমি একটু সামিনা চৌধুরীকে একটু একটু সামলে নেবার সুযোগ দিচ্ছি। খুবই তার একটা প্রিয় গান, আমি জায়গা কিনবো বলে, এই গানটিরও ইতিহাসটা আমরা শুনছিলাম, পেছনে নেপথ্যের কাহিনী আমরা শুনছিলাম মনির খানের কাছে। আহমেদ ইমতিয়াজ বুলবুল নিজে গিয়েছেন, আর মেয়ে কণ্ঠের গানটি সামিনা চৌধুরী গিয়েছেন, খুব বেশি দিন আগের না। সামিনা চৌধুরী, আমি জানি না এমন সময় আসলে কিছু জিজ্ঞেস করা যায় কিনা। পিন্টু ঘোষও কথা বলতে পারেন। আসলে এরকম সময় কিছু আসলে বলা যায় না, কারণ উনি এই লেভেলের একজন দার্শনিক ছিলেন। ওনার ভিতরের কথাগুলো আসলে অনেক আগে আসলে বলে গিয়েছিলেন, ওনার গানের মাধ্যমে, ওনার সুরের মাধ্যমে। আপু স্টুডিওতে ঢোকার আগে বলতেছিলেন যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের আগে আসলে বসানো উচিত, আসলেই উচিত। কারণ আমরা তো অনেকে গান বাজনা করি, গান বাজনা করে আসলে চলি, কিন্তু উনি ওনার লাইফস্টাইলের মাধ্যমে, ওনার জীবনের যে একটা এত সুন্দর দুর্দান্ত দুঃসাহসিক একটা জার্নি মানে ছিল, সেটা আসলে আমাদেরকে আসলে অনেক কিছু শেখায়। মানে উনি একজন সত্যিকারের মানুষ। একটা দেশের জন্যে যা কিছু করা দরকার, পরিবারের জন্য যা কিছু করার দরকার, আমাদের যারা ইয়াং জেনারেশন বা আমরা যারা গান গাই, ওনাদেরকে আসলে চলার কিন্তু একটা মারাত্মক একটা পাথেয় উনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এবং ওনার সৃষ্টির মাধ্যমে আমরা অনেক মানুষ কিন্তু ওনার গান গেয়ে জীবিকা উপার্জন করছি। উনি কিন্তু এগুলো চান নেই, উনি ওইসবের রিটার্ন চাননি, উনি শুধু দিয়ে গেছেন আসলে। বারবারই বলছেন সামিনা চৌধুরী কথা বলবেন। আমরা জানি আহমেদ ইমতিয়াজ বুলবুল, তিনি গোলাম আজমের বিরুদ্ধে তিনি আমাদের যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তিনি সাক্ষী দিয়েছেন। তার সাক্ষীর উপরে ভিত্তি করেই গোলাম আজমের বিচার হয়েছে। এবং তার পরপরই 2013 মার্চে তার ছোট ভাই খুন হয়েছে। এই বিষয়টি নিয়ে তিনি কোনো কুলকিনারা করতে পারেননি, সুবিচার পাননি, সেটা নিয়ে তার এক ধরনের অভিমান ছিল। নিরাপত্তার বিষয়টিও, তাকে বারবারই হুমকি দেওয়া হচ্ছিল এবং নিরাপত্তা, তাকে পুলিশ এবং ইত্যাদি নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটি নিয়েও একটা বিব্রতকর অবস্থার মধ্যে তিনি কাটিয়েছেন। সংবাদকর্মী হিসেবে ওনার সঙ্গে আমার শুধু এইটুকু স্মৃতির কথা আমি বলতে পারি, এর বাইরে আরও অন্য স্মৃতি আছে। কিন্তু তিনি বারবারই চাইছিলেন যে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, যে পুলিশ অনেকজন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য ছিলেন, ঠিক তাদেরকে রাখার, তাদেরকে দেখভাল করার, যে তার সঙ্গে যেটুকু দেওয়া উচিত সেটা নিয়েও তার অনেক বিভিন্ন জায়গায় কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবরও আমরা জানানোর চেষ্টা করেছিলাম, সেটি আসলে সেভাবে আমরা তাকে সাহায্য করতে পারিনি। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। আমি সামিনা চৌধুরীর কথা শুনতে চাই। এত কাছাকাছি, পাশাপাশি, এত স্মৃতি, মিস করবেন তো অবশ্যই, কিন্তু আমরা একটা কথা বারবারই বলি, তিনি বেঁচে থাকবেন গানে। অবশ্যই কিংবদন্তি, বাংলাদেশের
গানের কিংবদন্তি, তিনি তো অবশ্যই বেঁচে থাকবেন, কিন্তু আপনারা মাথার উপরে যে ছাতাটি হারালেন সেটা নিয়ে আমরা অবশ্যই শুনতে চাই। আনোয়ার সিমেন্ট নিউজ আওয়ার এক্সট্রা, আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বিদায় জানানোর জন্যে, ঠিক বিদায় কি জানানো যায় কিনা আমি জানি না, শিরোনামটি রেখেছি বিদায় বুলবুল। যে কথা বলছিলাম সামিনা চৌধুরী, আজকে কালকে হয়তো আরও 1 মাস অথবা 1 বছর আমরা বারবারই বলবো তিনি বেঁচে থাকবেন গানে, কিন্তু আপনারা যারা তার স্নেহধন্য, তার গুণে আপনারা বিকশিত, তারা কি বোধ করছেন এখন? আসলে কথাটা কিন্তু খুব সত্য, মানে ওটার জন্য এটা আর ভাবার সুযোগ পাইনি, এইমাত্র মনে হলো আসলেও কিন্তু আমরা একটা ছায়াহীন হয়ে গেলাম। কারণ আমাদের মাথার উপর এখন আছে কারা? আলাউদ্দিন চাচা, আলম চাচা, আলম খান, সাদি চাচা, বুলবুল ভাই, আশরাফ মামা। তো বুলবুল ভাই আমার চোখে তো ওই যে বললাম একটা THE, একটা দ্বীপ আহমেদ ইমতিয়াজ বুলবুল। কারণ সে এত ভার্সেটাইল ছিল, শুধু তো সুর করতেন না, উনি লিখতেন দুর্দান্ত লেখা, মানে লেখাগুলো পড়লে না নিজেকে বেশি কানেক্ট কষ্ট হতো না, একদম সহজ সরল ভাষায়। কিন্তু মানে এর মধ্যে অনেক দুর্দান্ত মেসেজ থাকতো, যে তোমার এই গানটাতে আমি জায়গা কিনবো, এই যে জায়গা কিনবো করে নিজের মধ্যেই হয়ে গেল কোন ঘটনাটা। এই তার জমি নিয়ে একটা ঝামেলা চলছিল, সেই জমিটা পাচ্ছিল না, সে ক্লান্ত হয়ে অভিমান করে এই গানটা লিখে, হ্যাঁ, এবং সে আমিও গানটা গাইতে চাইনি, অনেক জোর করে সে আমাকে গানটি গাইয়েছিল, কিন্তু তারপরে আবার সে আমাকে কষ্ট পেয়েছে যে আমি তোমাকে দিয়ে গানটা করালাম, কারণ তখন আমার একটা বেবি ছিল, যাই হোক বেবি। তো এই যে মানে তার যে ভার্সেটাইলিটি, তারপরে সে একজন জাজ, অসাধারণ একজন বিচারক, এরকম বিচারক আর আসবে কি না আমি জানি না, মানে প্রেজেন্টেবল, মানে সত্যিভাবে সে বিচার করার মতো, মানে সত্যি একটা পার্সোনালিটি। আমি পার্সোনালি অ্যানালাইসিস করে দেখেছি যে ওনার টিউনগুলা না একদম ওনার মতন, এবং উনি ওনার টিউনগুলোকে প্রচণ্ড ভেঙেছেন, নিজের টিউনকে নিজে প্রচণ্ড ভেঙেছেন, এবং সার্বক্ষণিক আসলে উনি মিউজিককে আরো কিভাবে, মানে আজকের সকালটার কথা বলি, যখন সবাই তো ভাবছি যে আমরা এখানে তো মানে বুদ্ধিজীবী ওখানেই ওনার মানে ওনাকে শোয়ানো একেবারেই এটা সে ডিজার্ভ করে, কিন্তু কেউ কোনো আমরা বুঝে উঠতে পারছিলাম না, সবাই এত বেশি তো তখনই হঠাৎ মানে স্বপন ও বলল যে এটা তো করতে হবে কাজটা, বসে থাকলে তো চলবে না, কি করা যায়। এখন হঠাৎ মনে হলো নূর চাচার কথা, আসাদুজ্জামান নূর, তো উনি কী অবস্থা আছে, খুব লাকিলি ওনাকে পাওয়া গেল, এবং মানে এত ভালো লাগলো, স্বপন সাথে সাথে ফোন দিয়ে বলল যে আমাদের এরকম, প্রথমে বুলবুল ভাইয়ের ছেলে বলল যে চাচা আমার চাই আব্বার কবরটা এখানে হোক এবং সুন্দর একটা জায়গায়, তারপর স্বপন বলল, এবং আমি অবাক হলাম যে উনি 10টা মিনিটের মধ্যে সমস্ত পারমিশন সব কিছুর ব্যবস্থা করে দিলেন আমাদেরকে। মানে আমরা সত্যি মানে সব শিল্পীদের পক্ষ থেকে আমি মনে করি যে আসাদুজ্জামান নূরকে আমরা থ্যাঙ্কস জানাই যে উনি এত তাড়াতাড়ি এই কাজটা করে দিলেন। তারপরে এখন ওনার শখ হচ্ছে, বুলবুল ভাইয়ের শখ ছিল যে আমার একটা এমন জায়গায় হবে আমার কবরটা যেন সবাই ঢুকেই চোখে পড়ে, কথা বলে, আমার সাথে দেখা হয়। হঠাৎ কি মনে হলো, আমি ফাহমিদা, স্বপন, অধরা, আমরা সবাই মিলে গেলাম কবর দেখতে। আমি তখনও ভাবছি না কবর দেখতে যাব কার, সিলেক্ট করতে যাব জায়গাটা। তারপরে গিয়ে একটা সুন্দর জায়গা পেলাম, মানে বীর মুক্তিযোদ্ধাদের ওটা VIP একটা জায়গা, এবং খুব সুন্দর একটা জায়গায় সাথে সাথে পেয়ে গেলাম জায়গাটা। একটু মনির খানের কাছে একটু শুনি, গানের মানে আপনার যে ন্যাশনাল অ্যাওয়ার্ড,
আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান, এবং আপনি এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল দুজন একই সময়ে একই ছবির জন্য পুরস্কৃত হয়েছেন। একটু ওনার ভিতরে একটা কষ্ট কাজ করতো যে এত বিখ্যাত বিখ্যাত গান উনি সৃষ্টি করেছেন, কিন্তু তখন পর্যন্ত উনি জাতীয় পুরস্কার পাননি। তো বুকে পোষা কষ্টটা উনি কারোর সাথে তেমনভাবে প্রকাশও করতেন না। তো যেহেতু আমি খুব কাছাকাছি থাকতাম এবং সন্ধ্যায় যাওয়ার পরে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত দীর্ঘ সময়, রাত যত গভীর হতো তখন উনি দু একটি কথা বলতেন। তো হঠাৎ একদিন দেখি চোখ খুব লাল, চোখে পানি টলটল করছে, বলছে মামা এত গান সৃষ্টি করলাম, মানুষ প্রতিটি গান মাঠে ঘাটে চিৎকার করে গায়, আমি আজ পর্যন্ত জাতীয় পুরস্কার পেলাম না। এই কষ্ট তো অনেক শিল্পীরই মনের, তো এই কষ্ট। যখন প্রেমের বাংলাদেশের- তাজমহল ছবির গানটি গাইলাম আমি এবং কনক চাপা, তখন আমিও জানি না যে গানটি জাতীয় পুরস্কার হবে। তো আমি একটি অনুষ্ঠান থেকে ফিরছি, তো প্রথম ফোন করলো আমাকে অ্যান্ড্র কিশোর দা। তো বললো যে কি খাওয়াবি রে। তো তখন এত চ্যানেল হয় নাই, তখন এটিএন ছিল, চ্যানেল আই ছিল, বাকি এত চ্যানেল ছিল না, টেলিভিশন ছিল। তো টেলিভিশনের নাম ঘোষণা হয়েছে, এটি দাদা শুনে আমাকে বললো কি খাওয়াবি বল, তুই তো ছক্কা মেরে দিলি। আমি দাদা কি বলুন, বলে বুলভার মনের দুঃখও শেষ হলো, তুইও প্রথম পুরস্কার পেলি, কনকও পেল, তো আমাদের কাছে খুব ভালো লাগছে। আমি দাদা আমি আরও কনফার্ম হয়ে বাসায় যাই, তারপরে কি খাবেন বলেন, আমি সেটা অবশ্যই আপনাদের জন্য সেটা ব্যবস্থা করব। আমি সাথে সাথে ফোন দিলাম বুলভার কাছে যে ভাই এই বিষয়টা শুনলাম আমি এরকম, দাদা ফোন করলো, তা বলছে হ্যাঁ ঘটনা সত্য, তুমি কোথায়? আমি রাস্তায়, আমি আসতেছি। আমি সরাসরি তার বাসায় আসলাম। এসে পুরস্কার পেলে মানুষের ভিতরে একটা ওরকম উৎফুল্ল ভাব, একটা ওরকম পরিষ্কার মন মানসিকতা, বা এরকম এসে জড়াই ধরা সেরকম না। আমি যে সালাম করলাম, জড়াই ধরলাম, তো বললো যে মামা আমি পেয়েছি না পেয়েছি সেটা বিষয় না, তুমি পেয়েছো, আমাকে মামা বলতেও নেই, তো তুমি প্রথম পুরস্কার পেয়েছো এবং আমার গানে পেয়েছো, আমি খুব খুশি হয়েছি। আমি এটা খুব নিজেকে খুব প্রাউড ফিল করছি যে, আর সবচেয়ে আনন্দের বিষয় যে আমি সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, কনক, তুমি একসাথে আমরা পেয়েছি। হ্যাঁ, তো সেই কষ্টও দূর হলো একসাথে পথ চলার মধ্যে। আমি তো ক্ষুদ্র সময় পেয়েছি, আপারা আরও দীর্ঘদিন ধরে তাদের সাথে, বুলভাইয়ের সাথে যে হৃদ্রতা, যে দীর্ঘ সময় ধরে গান করার যে সুযোগ পেয়েছেন, ততটা আমি না পেলেও আমি মনে করি যথেষ্ট ভাগ্যবান আমি যে আমার সমসাময়িক যারা আমরা ছিলাম তার মধ্যে আমি খুবই লাকি যে উনি কখনো অ্যালবামের জন্য কোনো গান কখনো করেন নাই। আমি যখন জোর করে ধরলাম তখন অনেক ফিল্মের গানই আমাকে দিয়ে করাতেন উনি। আমি বললাম যে মামা আমার অ্যালবামের কাজ করে দেন, কিছুতেই রাজি হয় না। পরে আমি খুব জোরজার করে ধরার পরে উনি রাজি হলেন। রাজি হওয়ার পরে আমি ঈদ টার্গেট করলাম যে ঈদে আমি ক্যাসেটটি বাজারে দিব। তো উনি গান করতে করতে 6-7টা গান করার পরে উনি আটকে গেলেন। তো আমার মনে আছে দীর্ঘ 16 দিন কোনো গান ওনার হচ্ছে না। আমি প্রতিদিনই যাই, ফিরে আসি। এতে ঈদের সময় কাছাকাছি চলে আসছে, আমি যেখান থেকে ক্যাসেটটা বাজারে দিব, বিউটি কর্নারের মালিক মিলু ভাই আমাকে একটু বকাঝকা করে বললো যে কী করতেছো তোমরা, ঈদ সামনে চলে এসছে, সবাই ক্যাসেট নিয়ে ব্যস্ত হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, তোমরা কবে গান দিবা? এই কষ্ট তার সামনে আমি ভয়ে বলতে পারি নাই, কিন্তু ভিতরটা আমার কষ্টে ফেটে যাচ্ছে। তা আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিছি। তা বলছে তুমি কাঁদছো কেন? এমন যে মামা আমি তো কিছু বলতে পারতেছি না, সবাই ঈদের ক্যাসেট কাভার করতেছে, পোস্টার করতেছে, আমি কিছুই করতে পারতেছি না, আমার গান এখন অনেকগুলো বাকি, আমি কখন কি করব? এই বলে চুপ করে বসে আমি ফিরে চলে আসছি। তখন প্রায় 12:30 1টা বাজে। তো এই কথাটা ওনার ভিতরে খুব, ওই যে বাকি বলছেন, জি, তখন উনি চিন্তা করে সারা রাত আর ঘুমায়নি। দেখি ভোর 4:30 5টার দিকে আমার বাসায় গিয়ে উনি দরজা খটখট করছে। তখন আমি ঘুমে বেশ জোরে সোরে ধাক্কা দেওয়ার পরে আমি জেগে উঠে, আমার কে? তো বলে যে আমি তোমার মামা, দরজা খোলো। তা আমি আপনি এখন? তো যে অবস্থা তাকে রেখে গিয়েছিলাম, যে গেঞ্জি যে প্যান্ট পরা, ওই অবস্থায় উনি গেছেন। বলছে মামা তুমি ফিরে আসছো, আমার খুব খারাপ লাগছে যে আমি কি সব ব্যর্থ হয়ে গেলাম, আমার ভিতর থেকে কোনো কথা আসবে না? আমি ঘুমাইনি, আমি কলম খাতা নিয়ে বসেছিলাম, একটি গান আমি রচনা করেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। কী গান? বলে আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকাল, আমার মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, আমি আবার ল্যাংটা হয়ে গেছি 10 জনের খবর দে,
আমার মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে। এটি শোনার পরে আমি নির্বাক হয়ে গেলাম, দুষ্টুমি করে বললাম, মামা তাহলে প্রতিদিন আমার রাগ করে চলে আসা উচিত ছিল। আপনি যে সুন্দর একটি গান আমার জন্য লিখে এনেছেন এবং সুর করে এনেছেন, উনি সেই ভোরেই আমাকে হারমোনিয়াম ধরে গানটি উঠিয়ে দিলেন। আমরা একটু মানে আমাদের আসলে স্টকে গানটি নাই, যদি আমি একটু, ওনারই তো সুর করা, উনি তো লিখেছেন, মনির খান গেয়েছেন। আসলে এই মুহূর্তে গাওয়া খুব কঠিন, তারপর আমি গাইছি। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেছি, 10 জনারে খবর দে, আমার মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে। একটা ছোট্ট বিরতি। আনোয়ার সিমেন্ট নিউজ আওয়ার এক্সট্রা, আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করছি, তাকে বিদায় জানানোর, তার হয়তো দৈহিক বিদায় হয়েছে, তার বিদায় হবে না সেটা আমরা জানি, কিন্তু তার মাথার উপর দিয়ে যেসব শিল্পী মাথার উপরে একটা ছায়া হারালেন, তারা একটু ডুকরে কাঁদছেন। আমি সামিনা চৌধুরী একটু শুনতে চাই, এরকম মনির খানের মতো তো এরকম অনেক অনেক ঘটনা আপনার সঙ্গে, এবং দীর্ঘ সময় একটা রিয়ালিটি শোতে পাশাপাশি বসেছেন, অনেক খুনসুটি, অনেক কিছু, দুজনের ডুয়েটও আছে। আমি একটু শুনে আসি আপনাদের দুজনের ডুয়েট। আমি জানি এই গানের কথার মতো, কিন্তু আমাদের এখানে যেই 3 জন শিল্পী উপস্থিত আছেন সকলেরই ভেতরে আকুপাকু করছে, কবে কখন কোন কথাটি হয়েছিল, কোন কথাটি বলতে যাব। আর আমাদের সঙ্গে সংযুক্ত আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়াবীর বিক্রম, তিনিও আছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। তারও ভিতরে প্রথম দেখা, প্রথম কথা, অথবা তেমন স্মৃতিময় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। সব কিছু নিয়ে আবারও ফিরছি ছোট্ট একটা বিরতির পরে।